ভ্লাদিমির পুতিন। মস্কোর এক থিয়েটারে শত শত মানুষ যখন মৃত্যুর মুখে, তখন পুরো রাশিয়া তাকিয়েছিল এক ব্যক্তির দিকে, যার নাম ভ্লাদিমির পুতিন। আজকের পর্বে আমরা জানবো ভ্লাদিমির পুতিনের এত বছর ক্ষমতায় থাকার মূল রহস্য কি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 2002 সালে সে জিম্মি সংকটে, যেখানে 900 এর বেশি মানুষ বন্দী ছিল, শেষ পর্যন্ত রুশ বাহিনীর এক রহস্যময় গ্যাস ব্যবহার করে অভিযান চালায়, কিন্তু বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিহত হয় 130 জন নিরীহ মানুষ। এই ঘটনা যেন নতুন এক বাস্তবতা তৈরি করলো। রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দিবে, কিন্তু তার বিনিময়ে প্রশ্ন করার অধিকার হারাতে হবে। আর এখান থেকেই শুরু হয় পুতিনের সেই আয়রন গ্রিফের গল্প। ক্ষমতায় এসে পুতিন প্রথমেই বুঝেছিলেন রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে হলে আগে নিয়ন্ত্রণ নিতে হবে রাশিয়ার অর্থনীতি ও মিডিয়ার উপর। 1990-এর দশকে অলিগার্ডদের হাতে ছিল রাষ্ট্রের আসল ক্ষমতা, কিন্তু পুতিন তাদের সামনে রাখলেন এক কঠিন প্রস্তাব: টাকা রাখো, কিন্তু রাজনীতি থেকে দূরে থাকো। যারা এই শর্ত মানেনি তাদের পরিণতি ছিল নির্মম। ধনী ব্যবসায়ী মিকাইল খোদরবস্তিকে গ্রেপ্তার করা হলো, তার কোম্পানি রাষ্ট্রের দখলে চলে গেল। আর বাকিরা বুঝে গেল পুতিনের বিরুদ্ধে গেলে অর্থ বা ক্ষমতা কিছুই আপনাকে বাঁচাতে পারবে না। এরপর শুরু হলো ক্ষমতার কেন্দ্রীকরণ। রাশিয়ার বড় বড় তেল ও গ্যাস কোম্পানিগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেল, আর সেই রাষ্ট্রের মালিক হয়ে উঠলেন পুতিন নিজেই। তার আশেপাশে গড়ে উঠল এক বিশ্বস্ত গোষ্ঠী, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সামরিক ব্যক্তিত্ব আর ঘনিষ্ঠ সহযোগী, যাদের হাতে কেন্দ্রীভূত হলো দেশের অর্থনীতি ও নিরাপত্তা। কিন্তু শুধু শক্তি আর টাকা দিয়ে তো দেশ পরিচালনা করা যায় না, তাই পুতিন ব্যবহার করলেন আরও একটি সূক্ষ্ম অস্ত্র, যার নাম মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ। একদিকে গণতন্ত্রের আবরণ রেখে নির্বাচন, বিরোধী দল সবই চালু রাখা হলো, কিন্তু ভিতরে ভিতরে সবকিছুই নিয়ন্ত্রণ করা হচ্ছে খুবই নিখুঁতভাবে। এমনকি কিছু নিয়ন্ত্রিত বিরোধী দল তৈরি করা হয়েছে, যারা সমালোচনা করলেও কখনো ক্ষমতায় আসার কাঠামোকে চ্যালেঞ্জ করে না। 2004 সালে বিসলেন স্কুল হামলার পর পুতিন আরও কঠোর হয়ে উঠলেন। আঞ্চলিক গভর্নরদের সরাসরি নির্বাচন বাতিল করা হয় এবং কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায় নিয়ন্ত্রণ, আর পার্লামেন্ট হয়ে ওঠে কার্যত প্রতিষ্ঠান। একই সাথে মিডিয়া, ইন্টারনেট ও সিভিল সোসাইটির উপর শুরু হয় কঠোর নজরদারি। এই পুরো ব্যবস্থার পিছনে ছিল এক বড় ধারণা: বাইরের শত্রুর ভয় দেখিয়ে দেশের মানুষকে একত্রে রাখা, পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের গল্প, জাতীয়তাবাদী আবেগ এবং সাম্রাজ্য পুনর্গঠনের স্বপ্ন। সব মিলিয়ে তৈরি করা হয় এক শক্তিশালী বয়ান, যা পুতিনের ক্ষমতাকে আরও দৃঢ় করে। 2014 সালে ক্রিমিয়া দখল, 2022 সালে ইউক্রেন যুদ্ধ, এই নীতিরই ধারাবাহিকতা। প্রতিটি বড় সংঘাতের পর দেশে তার জনপ্রিয়তা বেড়েছে আর বিরোধিতার সুযোগ কমে গেছে। আসলে কি পুতিন রাশিয়াকে শক্তিশালী করে রেখেছে, নাকি এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখান থেকে ফিরে আসা কঠিন? ইতিহাস বলছে, ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন, তার স্থায়িত্ব কখনোই নিশ্চিত নয়। কিন্তু আপাতত রাশিয়ার রাজনীতিতে একটি সত্য স্পষ্ট: পুতিন আছেন, আর পুরো খেলাটাই চলছে তার নিয়মে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।